সবগুলো ননস্টিক উঠে গেছে কিসের সাথে? এটা ভাতের সাথে। মামাতো ভাইয়ের জ্বর, তো এই জ্বরে ও রান্না বান্না করতে পারে না, সেজন্য আমি আসলাম রান্না বান্না করতে। পাতিলে রান্না করে, ওটা আসলে পাতিল না, ওটা একটা মরণ ফাঁদ। মরণ ফাঁদটা কি জন্য? এই যে দেখেন, বলা যাচ্ছে যে নন স্টিক পাতিলটাই পুরো খেয়ে ফেলছে। দেখেন, আমি একটা পাতিলটা দেখেন পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, এরপরে দেখবেন কি অবস্থা। এটা নন স্টিকটা বলো তো, যেমন পলিমার বা টেফলন, এটাকে বলো তো টেফলন বলে, টেফলনের একটা আস্তরণ। তো এই টেফলন যে কি ক্ষতি করে সেটা আমরা অনেকেই জানি না। না জেনে আমরা একটু কষ্ট কম হওয়ার জন্য বা দেখা যায় আমাদের একটু সময় সাশ্রয়ের জন্য বিভিন্ন কারণে আমরা যে নন স্টিক পাতিল কিনি, কড়াই কিনি, হাবি যাবে অনেক কিছু কিনে টিনে আমরা এগুলোতে রান্না করি, প্রতিনিয়ত খাই। নন স্টিক পাতিলের সবগুলো ননস্টিক উঠে গেছে কিসের সাথে? এটা ভাতের সাথে। শুধু একটা ননস্টিক পাতিল এরকমটা না, যে আরো অসংখ্য পাতিল আছে। দেখেন, এই যে এটা খেয়ে ফেলছে, মানে ভাত তরকারির সাথে ননস্টিক প্যাটের ভিতর চলে গেছে। এই যে ধোয়া, তারপরও দেখানোর জন্য আমি নিয়ে আসছি। দেখেন, বাইরে গেছে, বাইরেরটা ভাবলাম যে ঘষা টসা অন্যদিকে চলে গেছে, ভিতরেরটা ভাতের সাথে যায়, তরকারির সাথে যায়, খাবারের সাথে যায়। ননস্টিক পাতিলগুলো ক্ষতিকর টেফলন নামক একটা পলিমারের আস্তরণ দিয়ে তৈরি। এই পলিমারটা তৈরি হয় পারফ্লুরো অক্টেনিক অ্যাসিড ও পারফ্লুরো অ্যালকাইল রাসায়নিক উপাদান দ্বারা। এই রাসায়নিক উপাদানগুলো 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাঙতে শুরু করে। এটা ভেঙে কি হয়? ভেঙে ক্যান্সার সৃষ্টির জন্য রাসায়নিক উপাদান তৈরি হয়। ওই রাসায়নিক উপাদানগুলো আমাদের খাবারের সাথে চলে যাচ্ছে। ননস্টিক পাতিল কেনার প্রয়োজনটা কি? কত? 6 মাস, 1 বছর, 2 বছর? এই পাতিলগুলোর বয়স 2 বছর হবে। তো 2 বছর পর বা আস্তে আস্তে ধীরে ধীরে যখন এগুলো ক্ষয় হয়ে গেল, তাহলে এই সাময়িক একটা সৌন্দর্যের জন্য এগুলো কেনার তো কোনো মানেই হয় না। আমরা কেন যে এগুলো কিনি আর এত টাকা এগুলোর পেছনে ব্যয় করি, এটা একেবারে অর্থহীন। নন স্টিকে যে শুধুমাত্র ক্যান্সারের ব্যাপারটা এমন না। ক্যান্সার হয়, স্মৃতিভ্রম হয়, স্মৃতিভ্রমে আলঝেইমারে আক্রান্ত হয়, বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, আর অনেক ধরনের জটিল রোগ হয়। এখন আমরা বাঁচবো কিভাবে? মানে এই যে ননস্টিক থেকে বাঁচতে গেলে আমরা ননস্টিকের পরিবর্তে কি ব্যবহার করব? যদি সম্ভব হয় তাহলে মাটির পাতিল ব্যবহার করাই উত্তম। কিন্তু আধুনিকতার ছোঁয়াপে আমরা মাটির পাতিল ব্যবহার একেবারে ভুলে গেছি বললেই চলে। তো এই মাটির পাতিল সম্ভব হলে ব্যবহার করলাম। এর বাইরে হচ্ছে কাঁসা আছে বা পিতল আছে বা অনেকে তামার পাতিল বলে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। সেগুলো তুলনামূলক কিছুটা কম ক্ষতিকর। আর আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতিল আমরা ব্যবহার করি। সাধারণত গ্রামাঞ্চলে সিলভারের পাতিল বলে বিক্রি হয়। সিলভার মানে কিন্তু রূপা, আমরা জানি না ওটা রূপার পাতিল, হয়তো বলে না, বলে সিলভারের পাতিল। কিন্তু ওইগুলো আসলে সিলভারের পাতিল না, ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতিল। ওই অ্যালুমিনিয়ামের পাতিলও কিন্তু অনেকটা ক্ষতিকর, কিন্তু তবুও আমাদের দেশে দেদাস্তি বিক্রি হচ্ছে। এবং ওইটা ক্ষতিকর হলেও আসলে কিছু করার নাই, তুলনামূলক মোটামুটি কম ক্ষতিকর। মানে একেবারে যে খুব ক্ষতিকর তা না, কিছুটা তুলনামূলক কম। সেজন্য ওই ধরনের পাতিল ব্যবহার করা যেতে পারে। আর হচ্ছে লোহার পাতিল বা অনেক সময় লোহার কড়াই ব্যবহার করে। আমরা ওই পাতিলগুলো ব্যবহার করব, নিজেরা একটু সচেতন হবো আর অন্যদেরকে সচেতন করবো। শুধুমাত্র আমাদেরকে সচেতনতাই পারবে আমাদেরকে এই ধরনের জটিল রোগ থেকে রক্ষা করতে। আর পানির তো স্পিড কম, এখানে পানি পড়বে সাগরের মতো। কি পানি এত কম, মানে এই ধরনের ইয়ে দিয়ে কেমনে তোরা রান্না করস? এত সময় লাগে। আমি হইলে তো এতক্ষণে 40-50টা পাতিল পার হয়ে যেত। যে পানির যে স্পিড, এই যে একটা পাতিল দিতে 3 ঘন্টা লাগে। তবে এটা ভালো, এই যে পানির স্পিড যেটা আস্তে আস্তে হচ্ছে, তাতে পানির অপচয় খুব কম হয়। আমরা তো এত পরিমাণ পানি ঢালি আর এত পরিমাণ পানি অপচয় করি, কল্পনার বাইরে। মানে দেখা যায় অনেক বাসাতে খুব এত পানি পড়ে, এটা কল্পনার বাইরে, কল্পনা করা যায় না। কিন্তু যদি এইভাবে পানি পড়ে যে আস্তে আস্তে, পানিও সাশ্রয় হবে, বিদ্যুৎ বিলও কম হবে, আর পানি অপচয় কম হবে। কারণ ভূগর্ভস্থ পানির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আর যে পরিস্থিতি আসতেছে, তাতে অদূর ভবিষ্যতে মানুষ পানির জন্য কতটা হাহাকার করবে, সেটা আরো 20-30 বছর পর মানুষ বুঝতে পারবে যে পানি আসলে কি জিনিস, আর এই কি জিনিস মানুষ অপচয় করে।